প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই। গুরুত্বপূর্ণ অবশ্য একটাই, তারপরও পড়ে শোনাই। বাংলাদেশ প্রতিদিন, রক্ত সমুদ্রে স্বৈরাচারের পতন, ছাত্র অভ্যুত্থানে উড়ে গেল দম্ভ, পালিয়ে গেলেন শেখ হাসিনা। প্রথম আলোর শিরোনাম, ছাত্র জনতার বিজয়, হাসিনার বিদায়। দৈনিক যুগান্তর, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদত্যাগ, পালালেন শেখ হাসিনা, রেহানা। দৈনিক সমকাল, ছাত্র জনতার রক্তে ভেজা বিজয়, কর্তৃত্ববাদী শেখ হাসিনাকে পালাতেই হলো। 21 দিনের চরম আতঙ্ক উৎকণ্ঠার অবসান, সেনা সমর্থিত সরকারকে সমর্থন দেওয়া হবে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন। মানবজমিন, লাল বসন্ত, ছাত্র জনতার বিপ্লব, দেশ ছেড়ে পালালেন হাসিনা। দৈনিক জনকণ্ঠ, দেশ চালাবে অন্তর্বর্তীকালীন সরকার, জাতির উদ্দেশ্যে ভাষণে সেনাবাহিনী প্রধান। ডেইলি স্টার, হাসিনা ফলস ফ্লাইস। দৈনিক ইনকলাব, পালিয়েছেন শেখ হাসিনা। আমাদের বার্তা, বাংলা বসন্তে দেশ ছাড়া হাসিনা। শরীফ, আপনি শিরোনাম শুনলেন। আমি যদি করি, বিস্ময়কর, অবিশ্বাস্য বাংলা ভাষায় যত ধরনের শব্দ আছে সব শব্দগুলোই যুক্ত করা যায়। পৃথিবীর ইতিহাসে বোধ করি এত সমর্থনযোগ্য ছাত্র আন্দোলন খুব কম হয়েছে, এবং আপনি আমি দুজনেই ছাত্র আন্দোলনকে খুব কাছ থেকে দেখা মানুষ। এইবারের ছাত্র আন্দোলনের যে বৈশিষ্ট্যটি, সেই বৈশিষ্ট্যটি কোনো রাজনৈতিক দলের লেজুরবর্তী নয়, একেবারে মাটির শিকড় থেকে উঠে আসা ছাত্র নেতৃত্ব যেভাবে গণমানুষের কথা বললেন, বৈষম্যের বিরুদ্ধে কথা বললেন, এবং মানুষ তাদেরকে বিশ্বাস করলো। এবং গতকাল ঢাকা শহরে শাহবাগমুখী যে মিছিল শুরু হয়েছিল, সেই মিছিলের শেষটা কোথায় সেটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, এত মানুষ রাস্তায় নেমেছিল। সব কিছু মিলিয়ে এই যে একটা পরিবর্তন, আশার আলোস, আপনার বক্তব্য জানতে চাই। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আলোচনার শুরুতেই আমি, এই আন্দোলনটা তো একদিনে গড়ে ওঠেনি। সাধারণ শিক্ষার্থীদের নানা রকমের লাঞ্ছনা, গঞ্জনা, নির্যাতন এবং সর্বশেষ রক্তপাতের ভেতর থেকে এই আন্দোলনের একেবারে গতকালকে পর্যন্ত যে অর্জনগুলো এসেছে, এই প্রক্রিয়ার মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন, আহত হয়েছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই। যারা নির্যাতিত হয়েছেন, সহমর্মিতা জানাই। এবং এই আন্দোলনে সারা দেশের যে মানুষ অংশগ্রহণ করেছে, সমর্থন দিয়েছে, তাদের সেই অবদানকেও স্বীকার করি। বাংলাদেশের বেশ কয়েকটা রাজনৈতিক পট পরিবর্তনে যে ভূমিকাগুলো রেখেছে, তার মধ্যে গতকালকে যে ঘটনাটি ঘটে গেল, এবং বাংলাদেশে এর আগে যতগুলো আন্দোলন হয়েছে, এত সংখ্যক মানুষের রক্তপাতের ঘটনা ঘটেনি। আজকে সকাল পর্যন্ত দেখলাম, গত কয়েকদিনের এই আন্দোলনে প্রায় 440 জন মানুষ খুন হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ এই মানুষগুলো সবাইকে হত্যা করা হয়েছে। কেন? আন্দোলনটাকে দমন করার জন্য। এই আন্দোলনের সংগঠক যারা, তাদেরকেও শ্রদ্ধা জানাতে হয়, কারণ নানা রকমের প্রতিকূলতার মধ্যেও তারা এই ধরনের একটি আন্দোলনকে নিয়ে এসেছে। সবকিছু মিলিয়ে এই আন্দোলনের সাথে দেশ এবং দেশের বাইরের থেকে যে সমর্থন, প্রবাসীরা যে সমর্থনটা জানিয়েছেন, এবং সেই সমর্থন জানাতে গিয়ে আমরা মধ্যপ্রাচ্যের বেশ কয়েকজন শ্রমিককে, তাদেরকে কিন্তু এখন কারাগারে থাকতে হয়েছে। আমি আলোচনার শুরুতেই আমি অনুরোধ করব যে এখন যারা দায়িত্ব নিয়েছেন, তারা এই শ্রমিকদের নিচ্ছেন, তারা এই শ্রমিকদের বিষয়টি অবশ্যই বিবেচনায় রাখবেন। এটি একটি বড় রকমের বিজয়, এবং সাধারণ শিক্ষার্থীদের, যাদের কোনো রাজনৈতিক পরিচয় আপাতত আমরা দেখছি না, এদের নেতৃত্বে এই ধরনের আন্দোলন। এবং আমি 34 বছরের আগের যে গণঅভ্যুত্থানটা, ছাত্র গণঅভ্যুত্থানটার কথা বলছি, 90 সালে আপনারা তখন একেবারে সাংবাদিক হিসাবে, আমরা ওই আন্দোলনের কর্মী। তার 21 বছর আগে 1969 সালে এই গণঅভ্যুত্থানগুলোর ভেতরের চরিত্র ছিল একরকম। গতকালকে যে গণঅভ্যুত্থানটি সংগঠিত হলো, তার চরিত্রটা ভিন্ন। এবং চরিত্রটা এই জায়গাটায় যে শিক্ষার্থীরা এবং একেবারে একটা প্রবল প্রতিপত্তির একটা শাসনের বিরুদ্ধে তারা এই
সাহসটা দেখিয়েছে। আপনি প্রথম যে পত্রিকাটার কথা বললেন, এই পত্রিকাটা গত 15 বছরে এই যে একটা স্বৈরাচারী সরকার, ভোট অধিকার কেড়ে নেওয়ার একটা সরকার ক্ষমতায় ছিল, এই শব্দটা প্রথম আজকে আমি এই পত্রিকাটায় দেখলাম। অর্থাৎ গত কয়েকদিনে অনেক কিছুই পরিবর্তন সময় হয়ে গেছে বদলায়, আমাদের এখানে। সময় বদলায়। হ্যাঁ, সময় বদলায় আর কি। তো আমি মনে করি যে শিক্ষার্থীদের যে আন্দোলন, আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার মানে কথা যেটা বলতে পারি, এটা হলো যে আমাদের এখানে স্বপ্নগুলো স্বল্প সময়ের মধ্যে রক্তাক্ত হয়ে যায়। আমরা বিজয় অর্জন করি, সেই বিজয়গুলোকে ধরে রাখতে পারি না। গতকালকে বিজয় অর্জনের পরে বিভিন্ন জায়গায় যে ধরনের অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, নিন্দনীয় অসংখ্য ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো এই বিজয়কে কলঙ্কিত করে, এই বিজয়কে কালিমালিপ্ত করে। আমি অনুরোধ করব সাধারণ শিক্ষার্থীদের এই যে আন্দোলনে তাদের একটা বিরাট কমিটি গঠিত হয়েছে সম্প্রতি। জি। এই কমিটি যেহেতু আগে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক এবং কতগুলো সমন্বয় কমিটি ছিল, এখন যেহেতু তাদের একেবারে প্রান্ত পর্যন্ত বিস্তৃত, এই কমিটিগুলোর মধ্য দিয়ে তারা এই সহিংসতাকারীদের বিরুদ্ধে, এই নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু বিপক্ষ মতামতের যারা অনুসারী, আপনি যখন নিজেকে ভালো বলবেন, অন্যের অপকর্মগুলোর জন্য তাকে যখন নিন্দা করবেন, তারপরে যদি আপনি সেই কাজগুলো, যে কাজগুলোর জন্য মানুষ তাদেরকে ঘৃণা করছে, মানুষ ফুঁসে উঠছে, আমি মনে করি যে কেবলমাত্র কোটা নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর যে আপত্তিকর অনাকাঙ্ক্ষিত বক্তব্যের কারণে মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে, তারপরে হত্যাকাণ্ডের কারণে রাস্তায় নেমেছে, আমি সেটা শুধু মনে করি না। আমি মনে করি যে মানুষের দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভ, নানা জায়গা থেকে এই ক্ষোভের একেবারে সফল বিস্ফোরণটা ঘটাতে পেরেছে এই যে কোটা সংস্কার আন্দোলন। বাংলাদেশের শিক্ষার্থীদের অনেক রকমের সমস্যা আছে। আপনি যখন বৈষম্য বিরোধীর কথা বলবেন, বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে নানা রকমের বৈষম্য আছে। আমি এই শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, মানুষের স্বপ্ন পূরণের ক্ষেত্রে তারা যেমন ভূমিকা রাখবেন, একটা সেই ধরনের রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে ভূমিকা রাখবেন, একই সাথে শিক্ষাক্ষেত্রে যে বৈষম্যগুলো আছে, কেবলমাত্র আপনার কোটা সংস্কারের মধ্য থেকে এই বৈষম্যটা কিন্তু শেষ হয়ে যায়নি। এখানে শিক্ষাক্ষেত্রে অতিরিক্ত ব্যয়, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এখানে শিক্ষার যে নিয়ে প্রতিনিয়ত যে এক্সপেরিমেন্টগুলো হয়, আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দলীয় পরিচয়ে বিভিন্ন ব্যক্তিদেরকে, নেতাদেরকে যে এখানে নিয়োগ দেওয়া হয়, আমি রাজনৈতিক নেতা বলবো, শিক্ষক না, নেতাদেরকে যে নিয়োগ দেওয়া হয়, এই ধরনের অনেকগুলো বিষয় আছে। চাকরির ক্ষেত্রে এই যে শিক্ষার্থীরা চাকরির ক্ষেত্রে তাদের কিন্তু একটা বড় সমস্যায় মুখোমুখি হতে হয়, কর্মসংস্থানের সেই ধরনের পরিবেশ তৈরি হয়নি, চাকরি কিনে নিতে হয় বাংলাদেশে। এটা বললে অনেকে বিক্ষুব্ধ হতো। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যে সামগ্রিক যে অব্যবস্থাপনাগুলো আছে, তারা যেমনিভাবে রাষ্ট্র সংস্কারের কথাও বলবেন, এরখান থেকে যেন তাদের যে বেসিক জায়গাটা থেকে শুরু করেছিলেন ছাত্র জীবন, আর তারা তাদের রাজনৈতিক হাতিয়ারে পরিণত করার, ব্যবহার করার একটা প্রবণতা আমাদের এখানে বিভিন্ন সময় আছে। আমি ওই কথাটা আবার মনে করিয়ে দিই, 90-এর আন্দোলনে আপনি সাংবাদিকতা করতেন, তখন আমি দৈনিক সর্বদলীয় ইত্তেফাকের বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি ছিলেন, আমরা মাত্র বিশ্ববিদ্যালয়ে এসে আপনাকে পেয়েছি। তো আপনার মনে আছে যে সর্বদলীয় ছাত্র ঐক্যের যে 10 দফাটা ছিল, যে 10 দফার উপরে ভিত্তি করে আন্দোলনটা গড়ে উঠলো এবং আন্দোলনটা বিকশিত হলো, হঠাৎ করে একটা পর্যায়ে গিয়ে অন্যান্য শ্রেণী পেশার মানুষের, ক্ষেত মজুরদের 5 দফা ছিল, নারীদের ছিল, কৃষকদের 17 দফা ছিল, সবগুলো পেছনে ফেলে 1 দফা চলে এলো, সরকার পরিবর্তন হলো। তারপরে যারা এলেন এবং যারা চলে গেলেন, কেউই কিন্তু সেই 10 দফার কথা মনে রাখলেন এবং বললেন যে আমরা এটি জানি না। আমি মনে করি যে সময় পাল্টেছে। নিশ্চয়ই এখনকার শিক্ষার্থীরা সার্বক্ষণিকভাবে মনিটর করবে, দেশ এবং দেশের বাইরের থেকে, এই আন্দোলনে দেশের বাইরের থেকে একটা বড় ভূমিকা রেখেছে। আমি তাদেরকে অনুরোধ করব, তারা যেন এই যে আন্দোলনের যে স্পিরিট, সেখান থেকে আন্দোলনটা বিপথে যাতে চলে না যায়, মানুষের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে কোনো রকমের কেউ যাতে প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সেই বিষয়ে একেবারে অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করবে। আমি যে বিষয়টা আপনার কাছে তুলতে চেয়েছি, যেটা আমি গত এই অনুষ্ঠানে আপনার সাথেও এর আগে আমার আলাপ হয়েছে, আপনি পেছনের কথা বললেন, কিন্তু বর্তমান প্রজন্ম কিন্তু অনেক বেশি বুদ্ধিমান, এবং বিশেষ করে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিলেন তারা, আমরা অনেক সময় তরুণদের কথা শুনতে চাই না। তরুণদের যে
ভেতরগত মনোভঙ্গি, তাদের যে বেড়ে ওঠা, তাদের যে সমস্যা, আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা রাস্তার আন্দোলন, সড়কের আন্দোলন নিয়ে একটা আন্দোলন তৈরি করেছিল এবং ব্যাপক মানে সমর্থন জুগিয়েছিল। আমরা তাদের কাছে বললাম, বাবারা তোমরা ঘরে ফিরে যাও, আমরা সব কিছু ঠিকঠাক করে দেবো। আর ওইটা বিশ্বাসভঙ্গ কিন্তু তখন সেখানে হয়েছে। এবং আজকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু সেই সৈনিকরা, এবং ওই বিশ্বাস ভঙ্গের জায়গা থেকে তারা কিন্তু প্রতিবাদ করছে। এবং এই যে আন্দোলনটি হলো, এই আন্দোলনে বোধ করি একটা শিক্ষা খুব জরুরি দরকার, যে আমাদের সত্যনিষ্ঠটা খুব হওয়া জরুরি। আমরা যা বলবো সেটা যেন করবার চেষ্টা করি, আমরা যেন কাউকে কোনো রকমভাবে আঘাত না করে পেছনের দরজা দিয়ে কোনো রকমভাবে আমার নিজেরটা নিয়ে আমি আমার মতো করে ভালো থাকবো, সেই বৈষম্যটা বোধহয় এরা চায় না। আমি এই জায়গাটাই এর আগেও আরো কয়েকটা টেলিভিশনে আমি বলেছি যে আমাদের এখানকার ট্র্যাজেডিটা হচ্ছে যে শিক্ষার্থীরা আন্দোলনটা শুরু করে, ব্যর্থ রাজনৈতিক নেতৃত্ব সেটাকে দখল করে নিজের স্বার্থে ব্যবহার করতে চায়। শিক্ষার্থীরা তারা একটা স্বপ্ন দেখছে, তারা দেশ নিয়ে, সমাজ নিয়ে, এবং এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দিক হলো যে আমাদের এই যে শিক্ষার্থীরা তাদের বক্তব্যের মধ্যে গতকালকে থেকে আপনি দেখছেন যে আমরা এই আন্দোলনটা অহিংস ছিল। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আন্দোলনটা অহিংস ছিল যতক্ষণ না পর্যন্ত ছাত্রলীগের দ্বারা আক্রান্ত না হয়েছে, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু প্রতিরোধের কথা চিন্তা করে, না বাধা দিয়েছে, তারপরে প্রতিরোধের কথা। আবার ছাত্রলীগের আক্রমণের আগ পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তারাও কিন্তু সংযম প্রদর্শন করেছে। আপনাকে এটাও বলতে হবে, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ব্লকেট কর্মসূচিগুলোতে তারা কিন্তু, অর্থাৎ যখনই আপনি নির্দেশ দিলেন, এবং আমাদের পলিটিশিয়ানদের একটা আত্মঘাতী কাজ হচ্ছে, তারা মনে করে যারা এখন ক্ষমতায় থাকেন যে বিরোধী মতামতকে দমন করার জন্য, এটি সব থেকে ব্যবহৃত শব্দ, আমার ছাত্র সংগঠনই যথেষ্ট। অর্থাৎ ছাত্র সংগঠনকে ব্যবহার করে ভিন্ন মতকে দমন করে দিতে চান। এবং এবারকার ঘটনাটি অনিবার্য পরিণতি। আপনার খেয়াল আছে যে 7ই জানুয়ারি ইলেকশনের পর যে প্রক্রিয়া, ইলেকশন হওয়ার পরেও এই যারা গতকালকে পদত্যাগ করলেন, পালিয়ে গেলেন, তাদের মুখ থেকে কিন্তু আমরা একটা কথা বারবার শুনেছি, আমাদের ভীষণ 41, তারপরে সেটিকে আবার বাড়িয়েছেন। অর্থাৎ দীর্ঘকাল ক্ষমতায় থাকার তাদের যে সেই স্বপ্ন, সেই স্বপ্নগুলোকে কিন্তু চুরমার করে দিয়েছে এই শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীরা যেমনিভাবে লড়াইয়ের মাঠে ছিল, তাদের আশপাশে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিল। আমি মনে করি যে আমাদের এই জায়গাগুলোকে ভুলে গেলে চলবে না, যে এই আন্দোলনটা নেতৃত্ব ছিল শিক্ষার্থীরা, কিন্তু তাদেরকে নানাভাবে রিকশাওয়ালা পর্যন্ত, শহীদ মিনারে যে সমাবেশটি হলো যেখান থেকে এক দফা, সেখান থেকে 300-350 রিকশাওয়ালা তারা রিকশা চালিয়ে সেখানে গিয়ে সংহতি জানিয়েছে। অর্থাৎ এই আন্দোলনটা আপনি যদি মনে করেন যে এই আন্দোলনটা কেবলমাত্র শিক্ষার্থীদের আন্দোলন, শিক্ষার্থীদের ইস্যুগুলো নিয়ে, নো, আপনাকে অন্যান্য জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে। আমাদের এখানে রাজনৈতিক দলগুলো সবসময় একটা চেষ্টা থাকে এই ধরনের আন্দোলনগুলো গড়ে উঠলে সেই আন্দোলনটা নিজের স্বার্থে ব্যবহার করার জন্য। অবশ্যই রাজনৈতিক দলগুলো যদি অনেস্টলি শিক্ষার্থীদের এই দাবির সাথে এবং তাদের দৃষ্টিভঙ্গির সাথে একমত পোষণ করে, এবং তারা যদি অনেস্টলি এই বিষয়গুলোকে এগিয়ে নিতে চায়, কোনো সমস্যা নেই। কিন্তু শিক্ষার্থীদেরকে এই জায়গায়, বিশেষ করে যে কোটা আন্দোলনের যারা ছিলেন, তাদেরকে ভ্যানগার্ডের দায়িত্ব পালন করতে হবে। আপনি যেটি বলেছেন যে এখনকার শিক্ষার্থীরা টেকনোলজির দিক থেকে, জ্ঞানের দিক থেকে, দৃষ্টিভঙ্গির দিকে অনেক প্রখর এবং স্বচ্ছ, সুতরাং তারা এই জায়গাটায় যথাযথ ভূমিকা পালন করতে পারবে। শরীফ, আপনার কি মনে হয় যে, আমি ছোট্ট করে একটা প্রশ্ন রাখতে চাই, এই যে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে ঠ্যাঙারে বাহিনী হিসেবে তৈরি করা হয়, এই যে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে যে বার্তাটা এলো, তাতে কি রাজনৈতিক দলগুলো নতুন জায়গায় আসবে যে না, আমার ছাত্র সংগঠন ঠ্যাঙারে বাহিনী হওয়া উচিত না? আমার কাছে এটি মনে হয় না। তাই হয়তো খারাপ লাগবে যে আমরা কিন্তু সবসময় নিজের ঘরটাকে আমার মতন করে রাখতে চাই। আমি রাষ্ট্রের সংস্কার চাই, আমি সোসাইটির সংস্কার চাই, কিন্তু আমার রাজনৈতিক পেরিফেরি, আমার যে দল, আমার দলের মধ্যে ওই সংস্কারটা আমি চাই না। এবং আমাদের এখানে রাষ্ট্রের ক্ষেত্রে যেমন গণতন্ত্রায়ন দরকার, কথা বলার সুযোগটা থাকা দরকার, দলের মধ্যেও কথা বলার সুযোগটা থাকা দরকার। কিন্তু আপনি দেখবেন দলের মধ্যে যে গতকালকে পর্যন্ত যে সমস্ত মন্ত্রী, আজকে প্রথম আলোর অনলাইনে একটা নিউজ আছে, আওয়ামী লীগের অনেক সাবেক মন্ত্রী তারা প্রধানমন্ত্রীর সমালোচনা করছেন, নাম প্রকাশে। হ্যাঁ, এখন বলছেন উনি একার মতন করে দল চালিয়েছেন, উনি আমাদের কথা শোনেন নাই, এতদিন বলেন নাই। অর্থাৎ এই জায়গাগুলো আপনি এই বিষয়গুলো প্রায় সব দলগুলোর মধ্যেই পাবেন। আপনি যে বলেছেন যে শিক্ষা গ্রহণ করার, আমরা তো আসলে শিক্ষা গ্রহণ করি না, এবং শিক্ষা গ্রহণ করি না বলে
তবে পোলাও কোরমা রান্না করার না, পরেও তবে আপনাকে এটুক বলতে পারি, এবারের এই ছাত্র আন্দোলন শিক্ষা গ্রহণ করিয়েই ছাড়বে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।